দেখিয়েছিলাম, এটা বলার চেয়ে বলা উচিত দেখাতে বাধ্য হয়েছিলাম। বারবার বারবার করে হস্তক্ষেপ করছিল, তখন আমি হারপিকটা দেখিয়েছি। এর কারণটা আছে, যেমন কুকুর তেমন মুগুর তো দরকার। সম্প্রতি সময় আপনি একটি অনলাইন টক শোতে টয়লেট ক্লিনারের বোতল দেখিয়েছিলেন। আসলে এই বোতলটি কাকে কি উদ্দেশ্য করে দেখিয়েছিলেন? সেটার উত্তর আসলে আমি ওই জায়গাতেই দিয়েছিলাম। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো দেখাতে দেখিয়েছিলাম, এটা বলার চেয়ে বলা উচিত দেখাতে বাধ্য হয়েছিলাম। এটা বোধহয় যে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা অনেকেই জানে না। ফ্যাক্টটা হলো ওই হোস্ট যিনি আছেন তার সাথে কিন্তু আগে থেকেই কথা বলা ছিল যে কেউ কারো কথার ভেতরে ইন্টারফেয়ার করবে না। এই জন্য দেখবেন সে যখন কথা বলছিল আমার আগে, ওই নিঝুম মজুমদার, তার অরিজিনাল নাম তো নিঝুম মজুমদার না, এটা বোধহয় আপনারা জানেন কিনা আমি জানি না। তার নিজের নামের প্রতিও কিন্তু তার কোনো কনফিডেন্স নাই, এই কারণে তার অরিজিনাল নাম নিঝুম মজুমদার না, কিন্তু নিঝুম মজুমদার নাম নিজেকে ধারণ করেছেন আর কি। তো উনি কিন্তু 5-6 মিনিট কথা বললেন, খুবই অ্যাবসার্ড কথাবার্তা বলছিলেন। কিন্তু একটা বারের জন্য কি আমি ইন্টারাপ্ট করেছি? সেই ভিডিওটা তো আছে, এটা দেখতেই পারবেন যে আমি কিন্তু মোটেই ইন্টারাপ্ট করি নাই। তাহলে আমি যখন কথা বলছি তার কি ইন্টারফেয়ার করা উচিত ছিল? এটা তো হোস্টের সাথে আগে থেকেই ঠিক করা ছিল যে কেউ কারো কথার ভেতরে কোনো ইন্টারফেয়ার করবে না। কিন্তু দেখবেন যে মুহূর্তে আমি কথা বলা শুরু করলাম, সে তাৎক্ষণিকভাবে ডিস্টার্ব করা শুরু করছে, বারবার করে ইন্টারফেয়ার করছে। আমি কিন্তু প্রথমেই হারপিকটা দেখাইনি। আমি কিন্তু দেখবেন আমি বারবার করে বলছি হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি, হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি। হোস্ট দায়িত্বশীল হলে উনি যে কাজটা করতেন তার মাইক্রোফোনটা মিউট করে দিতেন, রাইট? সেটাও করে নাই। তার মানে শর্ত কিন্তু 2 দফা করে ভায়োলেট করে ফেলেছে। তারপর কন্টিনিউয়াসলি যখন ডিস্টার্ব করছে তখন আমি ভাবলাম যে আমি যে প্রতিষেধক যেটা আছে সেটা আমি দেখাই। এর কারণও কিন্তু একটা আছে। আপনারা মনে করতে পারেন যে হঠাৎ করে এটা কেন? আমি তো বহু টক শো করি, এটাকে আপনি আগেই এনে রেখেছিলেন? কেন রেখেছিলাম আমি বলছি। এর একটা কারণ আছে। এর আগেও দেখবেন বিএনপির একজন নেতার সাথে, গণ অধিকার পরিষদের নেতার সাথে, বিভিন্ন আলেম ওলামাদের সাথে যখনই অনলাইনে এইভাবে টক শোতে এঙ্গেজ করেছে, ওই লোকটা একই কাজ করত। প্রত্যেককে উদ্ভট ভাষায় গালাগালি শুরু করে, আমাকেও কিন্তু খুব বাজে ভাষায় দেখবেন যে বকাবকিও করছিল। তো আমি জানতাম যে ওই ক্যাটাগরিরই মানুষ, এবং এই ক্যাটাগরির মানুষজনে দেখবেন অনেক আলেম ওলামাদের কি বাজে ভাষায় আক্রমণ করেছে। রাশেদ গণ অধিকার পরিষদের, এখনো আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন কি অশ্লীল ভাষায় সেটা না 4-5 মিনিট চিল্লাপাল্লা করছে। সে কিন্তু এই কাজটাই করে সবাইকে, এবং মনে করে যে এই কাজটা করে অন্যের পর ডমিনেটিং ক্যারেক্টার উনি শো করে। কিন্তু সবার উপর দিয়ে কি আর সব কাজ চলে? আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, দেখেন, কেউ যদি সম্মান পাওয়ার যোগ্য হয়, কেউ যদি রেসপেক্টফুল বিহেভ করে, ডেফিনেটলি আমার এন্ড থেকেও আমি রেসপেক্টফুল বিহেভটা করি। কিন্তু যদি এমন হয় যে আপনি জানেনই যে খুবই উচ্ছৃঙ্খল এবং খুবই বাজে কাজ করবে, আপনি কি তখন নেহাত ভদ্র মানুষটা হয়ে বসে থাকলে তা প্রতিরোধ করতে পারবেন? পারবেন না। এর আগে অনেক আলেম ওলামাকে খুব বাজে ভাষায় আক্রমণ করেছে। সেই রেকর্ডগুলা যে কেউ, আপনার অডিয়েন্স যারা আছে তারাও যদি কখনো খুঁজে দেখে, তাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে। অনেক নিউট্রাল কথাবার্তা হচ্ছে, অনেক রাজনীতিবিদকে খুব বাজে ভাষায় আক্রমণ করেছে। সে কি সারাটা জীবন এই কাজই করবে? এবং সে কি বাজে রকম গুজব ছড়ায় না? সে দেখবেন এখন ইন্ডিয়াতে, বাংলাদেশে ইন্ডিয়ার সম্পর্ক নিয়ে দেখবেন অনেক কথাবার্তা হচ্ছে। ইন্ডিয়াতে বসে থেকে ইন্ডিয়ার টক শোতে গিয়ে কি নিকৃষ্ট ভাষায় বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে, সেটা দেখেছেন না? যে মানুষটা এত অ্যাবসার্ড কাজ করে, জার্নালিস্টদের পরেও কিন্তু সে ব্যাপকভাবে এর আগেও বিভিন্নভাবে আক্রমণ করেছে। মনে আছে একজন জার্নালিস্ট 2023 সালের 26শে মার্চ, ওই যে মাছ চাল মাংসের স্বাধীনতা লাগবে, সাভারের একজন জার্নালিস্ট, সেটা রিপোর্ট করার পরে একটা বেসরকারি মিডিয়ার সাথে নিয়ে, তৎকালীন সরকারের পতিত স্বৈরাচারের খুবই সমর্থক ছিল টিভি চ্যানেলটা, তার সাথে এই নিঝুম মজুমদার একসাথে গিয়ে ওই সাভারে তাদেরকে হেনস্থা করে আসছিল। এই ঘটনাগুলো মনে আছে? আবার আপনারা যখন জীবনের রিস্ক নিয়ে, আপনারা তো রাস্তায় ছিলেন, আমি জানি, ইন পার্টিকুলার আপনিও কিন্তু রাস্তায় ছিলেন এই আন্দোলনের ভেতরে, এবং ওই সময় যখন আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে নিউজ করছিলেন, রাস্তায় দাঁড়িয়েছিলেন, তখন সে অনেক বাজে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে সেটাকে উস্কে দেয় নাই? ওই যে ধুপধাপ ধুপধাপ আওয়াজ হচ্ছে, বাইরের টোকাইরা গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে পেটাচ্ছিল, মানুষকে মাথা ফাটিয়ে দিচ্ছে, সাউন্ড গ্রেনেড ছুড়ছে। কি নৃশংসতা, এটা তো আপনারা নিজেরাই জানেন, আপনারা নিজেও ভিকটিম, আপনারাও। সো ওই কাজগুলো করার টাইমেও সে উস্কানি দিচ্ছে। এই ক্যাটাগরির মানুষ সে। এমনকি সে যখন আলোচনা শুরু করছে, সে বলছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, সিলেটের ওই পলাতক মেয়র এখনো মেয়র, এবং এই জায়গায় একটা মাহেম ঘটে গেছে, খুবই চক্রান্তমূলক কাজ করা হয়ে যাচ্ছে। ন্যূনতম রিমোর্স বোধও নাই, এবং এত বাজে কথা আপনার সামনে বলছে। লাইক আপনি আহত ছিলেন সাংবাদিক হিসেবে, আমি এটা জানি ব্যক্তিগতভাবে। আপনার সামনে কেউ যদি এই ব্যাপারগুলো কথা বলে, আপনি কিন্তু নর্মালি তো রিয়াক্ট করার কথা,
তারপরেও দেখেন আমি কিন্তু একটা রিয়াক্ট করে নেই, চুপচাপ বসে থেকে শুনছিলাম, কারণ আমাদের তো কথাই ছিল যে যার টাইমে সে কথা বলবে। কিন্তু তারপরেও সে যখন লঙ্ঘন করে বারবার করে হস্তক্ষেপ করছিল, তখন আমি হারপিকটা দেখিয়েছি। এর কারণটা আছে, যেমন কুকুর তেমন মুগুর তো দরকার, রাইট? আমি আগে থেকেই জানতাম আপনার বাসার পাশে যদি জানেন যে বের হওয়ার টাইমে একটা পাগলা কুকুর আছে, ঘেউ ঘেউ করে কামড়ে দিতে আসতে চায়, আপনি কি বের হওয়ার সময় ন্যূনতম প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বের হবেন না? এবং সে কেন হারপিক খেয়েছিল সেই গল্প ইন দা মিন টাইম সবাই জানে। দেখেন, তার যদি কোনো সমস্যা না থাকতো, তার সামনে কেউ একজন হারপিকের বোতল প্রদর্শন করেছে, তাতে করে কি সে খেপে যেত? নিশ্চয়ই তার অতীতের ওই স্মৃতিটা মনে পড়ে যায় যে কেন সে হারপিক খেয়েছিল, এবং একটা বাজে তো মেমোরি তার আছে। এখানে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই, সে উত্তেজিত হয়ে গেল, এটা দেখলে পুরানো শোক ভোলা তো যায় না সহজে, তাই তো? সো এই জন্যই কিন্তু দেখাতে বাধ্য হয়েছে। তা না হলে সে যদি এই টাইপ ইন্টারফেয়ার না করতো, আমি কখনোই দেখাতাম না। সে যদি সিভিলিটি বজায় রাখতো, এটা তো পাল্টা জবাব, মানে প্রতিক্রিয়া। অনেকেই প্রতিক্রিয়া দেখে মনে করেন যে না, এটা দেখানো উচিত হয় না, এটা ভদ্রতা না। ভাই, সব জায়গায় না ভদ্রতা দিয়ে কাজ হয় না। আপনি সবার সাথে ভদ্রভাবে ডিল করতে পারেন। এটা দেখানোর পর তো আপনাকে নিয়েও অনেকে সমালোচনা করেছে, সে বিষয়টাকে কিভাবে দেখছেন? কোন ভদ্র মানুষ খুব একটা, যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল, যারা জেনুইন ইন্টেনশন নিয়ে কাজ করে, তারা সমালোচনা করছে না। আর যারা সমালোচনা করছে, ওই যে পতিত স্বৈরাচারের দালাল যারা, তারা কি সমালোচনা করবে না? আপনি একটা কথা বলেন, পৃথিবীতে সমালোচনা ছাড়া কোনো মানুষ আছে? না, নাই। এমনকি আমরা যদি কাউকে মনে করি ইনি সবচেয়ে ভালো, ইনি সবচেয়ে ভালো, ইয়েট দেখবেন তার সমালোচনা করার লোক থাকে। আর আমি ভাই বিগত 7 বছর ধরে ওই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় অ্যাক্টিভিজম করা মানুষ। তাহলে আমার বিরুদ্ধে তো কথা বলবেই তারা। আপনি কি এটা বলা দেখে থেমে যাবেন? বা ওরা কিছু বাজে যদি কমেন্ট করে, দেখবেন ওকে পেইড কমেন্ট, বট কমেন্ট। আপনি সাংবাদিক, আমি আপনাকে একটা কাউন্টার কোশ্চেন করছি, বট কমেন্ট করে না আওয়ামী লীগের পেজ থেকে? আপনি নিজেই কিন্তু সাক্ষ্য দিচ্ছেন। তাদের তো লক্ষ লক্ষ সাইবার যোদ্ধা রয়েছে। এমনকি তারা এটা টাকা দিয়ে গড়ে তুলেছিল, তারা নিজেরাই বলতো। সো তারা যদি এখন বাজে কমেন্ট করে, আর কারো আইডল যদি লাইফের লিঝুম মজুমদার ওই হারপিক্ষরটা হয়, তাদের চোখে তো আমি শত্রু হবই। বরং তারা যদি সমালোচনা করে, তাহলে আমি বুঝবো যে আমি সঠিক পথেই আছি। আমি এই ধরনের সমালোচনা নিয়ে আমি মোটেই বদার করি না। আমি জানি কি সব সমালোচনা করবে, বলবে আমার কণ্ঠ এমন কেন। ভাই, এটা আমার ন্যাচারাল ব্যাপার। খেয়াল করে দেখেন, কত সুললিত কণ্ঠের লোকজন আছে, কত ভরাট কণ্ঠের লোকজন আছে, তারা তো স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, বরং তারা সহযোগী হয়েছে। অনেক শিল্পী, অনেক গায়ক, অনেক কবি স্বৈরাচারের পক্ষে কাজ করেছে। আর আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা প্রতিবাদ করে রাস্তায় নেমেছি, প্রতিবাদ করে এতগুলো বছর ধরে কথা বলছি। আমি কিন্তু এই নতুন আন্দোলন করা মানুষ না। এই জন্য কিছু মানুষ কিছু বলবে, ওইটা নিয়ে আমি খুব একটা বদার না, অ্যাজ লং অ্যাজ আমি মনে করি যে আমি ঠিক পথে আছি। কারণ আমি মনে করি জবাব যদি দিতে হয়, সর্বশক্তিমান আল্লাহ তাআলা আছেন, এবং আমি আমার কাজের দ্বারা কোনো ভালো মানুষের কখনো ক্ষতি করার চেষ্টা করি না। আমি নিজের জায়গায় অনেস্ট থাকার চেষ্টা করি। এই জন্য কিছু মানুষ কিছু বলবে, এই জন্য আমি থেমে যাব, বা আমি মনে করবো আমাকে সমালোচনা করবে। চিন্তা করেন, আমরা যে কাজটা করেছি, হাসিনা এবং হাসিনার বংশধর যারা আছে, তাদের চোখে আমরা ভালো হতে পারবো? তারা সমালোচনা করলে কি আমি ওইটাকে সমালোচনা হিসেবে নিব, নাকি তারা সমালোচনা করলে মনে করবো যে আমি কারেক্ট পথে আছি?